আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ইতিমধ্যেই ছাত্র নেতারা জানিয়েছে তারা ক্ষমতা কেন্দ্রিক না জনতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়। তারা নেতা নির্ভর না নীতি নির্ভর রাজনীতি করতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও বলছেন তারা। কিন্তু প্রচলিত রাজনীতির ধারা ভেঙে কতটা নতুনত্ব আনতে পারবে রাজনীতিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল? কি থাকবে ত্রয়োদশ নির্বাচনে এর প্রভাব? এসব আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনার আমরা শিরোনাম নির্ধারণ করেছি রাজনৈতিক দল ও রাজনৈতিক বাস্তবতা। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টা। সে সঙ্গে আরো আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি, গণফোরাম। আরো আছেন শামসুল আলম লিটন, রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে যেমন জনমনে এক ধরনের প্রত্যাশা দেখছি, রাজনৈতিক অঙ্গনে আবার কিন্তু অভিযোগের পাহাড়ও আমরা দেখছি। সরকার কিভাবে দেখছে বিষয়টিকে? সরকার খুব স্বাভাবিকভাবে দেখছে এটাকে। সরকার মনে করে যে দেশের প্রত্যেকটা নাগরিকের তার রাজনীতি করার অধিকার আছে, সুযোগ আছে। সে তার অধিকার যদি প্রয়োগ করে এবং সুস্থভাবে রাজনীতি করে, অন্যের অধিকার যদি বিঘ্নিত না করে, অন্যের জন্য যদি কোনো সমস্যার সৃষ্টি না করে, তাহলে সে তার রাজনীতি করবে, রাজনৈতিক মতবাদ নিয়ে মানুষের কাছে যাবে। মানুষ যদি তাকে সমর্থন করে তাহলে তার রাজনীতি এগিয়ে যাবে। এগুলো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এর বাইরে সরকার এটাকে নিয়ে আর কোনো বিশেষ কিছু মনে করছে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিগত সময়ে রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে যে সরকারের আনুকূল্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, যেখানে ছাত্ররা বলছে তারা ভিন্ন ধারার রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হতে চায়। তারা ক্ষমতা কেন্দ্রিক না জনতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়। তাদের কথাবার্তায় তো আমরা উৎসাহিত হই। একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি আগামীকাল যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে যাচ্ছে তাকে অভিনন্দন জানাই। অবশ্যই ইতিমধ্যেই আমরা দেখেছি প্রেসের যে নেতৃত্বে কারা আসছেন। এর বাইরেও নাহিদ ইসলাম যেহেতু সরকারের ছিল, উনি ওখান থেকে চলে আসছেন, সেটাকেও আমি মনে করি যে একটা সঠিক পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। তো তাদের যাত্রাটা শুভ হোক। রাজনৈতিক সংগঠন করা তো খুব কঠিন আসলে বাংলাদেশে। বৃহত্তম রাজনৈতিক দল 2-3টা আছে, এর বাইরে অন্যান্য রাজনীতি আমরাও, আমাদেরও তো অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সেইভাবে তো আমরা গড়ে তুলতে পারি নাই। অর্থাৎ একসময় ছিল দ্বিদলীয় রাজনীতির, এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছিলাম। ইদানিং আবার দেখছি যে জামাতে ইসলামী তারা কিছু মাঠে ময়দানে সরগরম করে রেখেছে। জনসমর্থন হয়তো বড় বড় সভা সমাবেশ করছে, সেটা তো পরীক্ষা হবে নির্বাচনের মধ্য দিয়ে। তো গত 6 মাসে আরো 16টি রাজনৈতিক দল আমরা দেখলাম যে আবির্ভূত হয়েছে, এবং হাইকোর্টে বিভিন্ন মামলা করার মধ্য দিয়ে যারা এতদিন পায় নাই, কি বলে, ইলেকশন কমিশনের অন্তর্ভুক্ত করতে পারে নাই, হাইকোর্টও এখন অনেকটা দেখি নমনীয়। যারাই যাচ্ছে তাদেরকে আদেশ দিয়ে দিচ্ছে যে এদেরকে দেওয়া হোক, রিকগনিশন। তো ওনাদের তো লাগবে, নিবন্ধন লাগবে। তো দেখা যাক আগামীকালের পরে ওনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন যেটা নির্বাচন কমিশনের আছে, কয়টা জেলা কয়টা উপজেলায় কমিটি থাকতে হবে ইত্যাদি, তারা হয়তো সেটা দেবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি দ্বিদলীয় রাজনীতির কথা বলছিলেন, যেটি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখে এসেছি। এক জরিপে দেখা গেছে 40% মানুষ ছাত্র নেতাদের নতুন দলকে ভোট দিতে আগ্রহী। নতুন নেতৃত্বকে রাজনীতিতে ভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে পারে তারা তো বলছে। তাদের তো কর্মসূচি এখন আমরা জানি না। তো সেটা আমরা দেখি কি হয়। আর আমাদের বিবেচনায় হয়তো তারা তরুণ বয়সের সব রাজনীতিতে আসছে, এবং আমার কাছে এটাই পজিটিভ মনে হচ্ছে যে যেটা আমরা মনে করেছিলাম যে আমাদের তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গেছে দীর্ঘ সময় ধরে। এটা নানান কারণে আমাদের রাজনৈতিক দলগুলোর
বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিমুখতা দেখেছিলাম। তো সেই জায়গায় এই তরুণ সমাজ জেগে উঠেছে, জেগে উঠে জুলাই 24-এর এত বড় একটা গণ অভ্যুত্থান তারা সামনের সারিতে থেকে বিজয় অর্জন করেছে। তো আগামী দিনে নিশ্চয়ই এই তরুণ সমাজ এই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের বাস্তবতায় এখানে একটা চাহিদা আছে, এখানে একটা চাহিদা আছে নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব। সেটা তারা যদি পূরণ করতে পারে আমি অবশ্যই আনন্দিত হব এবং আমি আশাবাদী হয়তো তারা সেটা করতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শামসুল আলম লিটন। তরুণ নেতৃত্বে কি রাজনীতির প্রচলিত ধারা বদলে যাবে? কতটা নতুনত্ব আনতে সক্ষম হবে তরুণরা? ধন্যবাদ। রাষ্ট্র যেহেতু পলিটিক্যাল মেশিনারি, সুতরাং এখানে রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের জন্য তো এর বিকল্পও নেই। কিন্তু যে দীর্ঘ ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের কারণে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্র্যাকটিস যেটি এক্সট্রিম পলিটিসাইজেশন অর ডিপলিটিসাইজেশন, এটা কিন্তু শুধু এখানেই হলো না। 1/11-এর সময় আমরা ডিপলিটিসাইজেশনের একটা ব্যাপার দেখলাম এবং এখনো আমি কিন্তু বিভিন্ন আলোচনায় কিন্তু দেখি ডিপলিটিসাইজেশনের একটা ব্যাপার। তো এখানে কিন্তু এই যে নতুন রাজনৈতিক দলের চিন্তা এবং উত্থান, এই যে বন্দোবস্ত শব্দটি, এই শব্দগুলো কিন্তু 5ই আগস্টের পরবর্তী শব্দ। কারণ ছাত্রদের যে 9 দফা ছিল সেখানে কিন্তু একটি দফা ছিল সংস্কারের, সেটা হচ্ছে 7 নম্বর ছাত্র রাজনীতি ক্যাম্পাসকে সংস্কার করা, কিন্তু সেটা কিন্তু হলো না। এখন যে রাজনৈতিক দলটি হচ্ছে, সবসময় কিন্তু রাজনৈতিক দল ওপেন থাকা উচিত গণতন্ত্রের জন্য এবং মুক্ত চিন্তার জন্য, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং আমি যদি ধরে নিই যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে মুসলিম লীগ এটা একটা সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ছিল, সেটি কিন্তু 1906 সালে জন্মের পর 54-তে এসে ইরেলেভেন্ট হয়ে গেল, হ্যাঁ, মাত্র 50 বছরেরও কম সময়ের মধ্যে। এবং আওয়ামী লীগ 1956 থেকে 24-এ এসে গণহত্যার মধ্য দিয়ে তাদের যবনিকাপাত হলো কিনা সেটা আগামী বছরগুলোতে বোঝা যাবে, বাট 68 ইয়ার্স বলতে গেলে তাদের একটা লাইফ লাইন আমরা পেয়েছি। বিএনপি 1979 থেকে এই পর্যন্ত 45 ইয়ার্স। এখন কথাটা হচ্ছে আরেকটি রাজনৈতিক শক্তির উত্থানকে যারা গণতন্ত্র জানে, বোঝে এবং গণতান্ত্রিক সমাজে বসবাস করতে চায়, রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টিতে বিশ্বাস করে, বেসিক ইস্যু, তারা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের উত্থানকে স্বাগত জানাবে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। কিন্তু এই রাজনৈতিক দলের কি হবে? রাজনৈতিক দলের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকবে, কিন্তু যখন রাজনৈতিক দলটির জন্মের 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনটির জন্ম হলো, এখানে হচ্ছে একটা উদ্বেগের ব্যাপার। আমরা তো সাংবাদিকরা ক্রিটিক্যালি দেখতে হবে একটা জিনিস কি, 2 দিন আগে ছাত্র সংগঠনের জন্ম হলো, তাহলে 7 নম্বর দফাটি কিন্তু ভঙ্গ করা হলো, যে দফাটি একমাত্র সংস্কারের জায়গা ছিল। এবং ক্যাম্পাস সংস্কার না করার কারণে অনলি 7 মাসের মধ্যে যে আমরা রক্তারক্তি দেখলাম ক্যাম্পাসগুলোতে, এবং সকল পক্ষের সুৎসাহে যে উদ্যোগ, যে মারামারির যে একটা কালচার, এটা ধরে রাখার যে প্রত্যয়টা, এখানে কিন্তু আমরা নতুন কোনো মাত্রা কিন্তু দেখতে পাইনি। আমি শুধুমাত্র এই আন্দোলনের নেতা যাদেরকে আমি সবচেয়ে জাতীয় বীর বলে মনে করি, তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা, তারা আমার সন্তানের মতো। কিন্তু পলিটিক্যাল পার্টি যখন হয়ে যাবে তখন কিন্তু বাবার সন্তান অথবা অন্য কোনো ব্যাপার থাকবে না। তাদের মধুর ক্যান্টিনে যেহেতু ছাত্র শক্তির জন্মদিনই, ছাত্ররা সেখানে মার খেয়েছে, ছাত্রীরা মার খেয়েছে এবং ছাত্রীদেরকে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আমার নিজের বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, সেখানে 2 জন ছাত্রী, লয়ের স্টুডেন্ট বুশরা এবং ইব্রাহিম মুন্না, সিভিল ইঞ্জিনিয়ারিং, দেশ টিভিকে ধন্যবাদ জানাই, আজকে ওদের পক্ষে আমি কথা বলার জন্য সুযোগ পেয়েছি। এটি কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদের কাছে অত্যন্ত অপ্রত্যাশিত ছিল। তারা নিজেদের অর্জনকে নিজেরা কিভাবে পায়ে পিষে ফেললো, এবং সেটার জন্য এখন পর্যন্ত আমি কোনো দুঃখ প্রকাশ দেখি নাই। আমার মনে হয় নতুন রাজনীতিক বদল সহজ, বন্দোবস্ত বলাটা সহজ, কিন্তু রাজনীতির অনেক কাঠিন্য আছে। যে কথা আমি বলবো সে কথা আমাকে রক্ষা করতে হবে, এবং কোথাও যদি মিস করি দুঃখ প্রকাশ করতে হবে, শাস্তি পেতে হবে, বরখাস্ত হতে হবে। এটা অনেক কঠিন, বলা সহজ। এবং দুর্নীতি সংক্রান্ত যে ব্যাপারগুলো আমরা এখন শুনতে পাচ্ছি, এটা স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন তিনি ছাত্রদের নিযুক্ত, তাহলে ছাত্রদের দায় কিন্তু অনেক বেড়ে গেল। এখন আমরা কি দুর্নীতি কমাতে পেরেছি? আমরা কি রোড ম্যাপ টু ডেমোক্রেসি যেতে পেরেছি? কেন রোড ম্যাপ টু ডেমোক্রেসি যেতে ছাত্ররা সরকারের উপর চাপ প্রয়োগ করছে না, যেহেতু প্রধান উপদেষ্টা তারা নিয়োগ করেছে? আমি মনে করি ছাত্রদের আরো বোঝা দরকার ছিল। এত বড় বিপ্লবের নেতৃত্ব দেওয়ার পর তাদের ঘাড়ে যে দায়িত্ব এসেছে, এবং প্রধান উপদেষ্টা নিজেকে তাদের নিয়োজিত বলার পরে তাদের দায়িত্ব 10 গুণ বেড়েছে, সেই জায়গাটায় তারা সরকারের উপরে চুপ্পুর ব্যাপারে তারা চাপ প্রয়োগ করছে। বাট দুর্নীতির ব্যাপারে কেন নয়? কেন ফ্যাসিবাদের সমস্ত সচিবরা বসে আছে? একটি মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় 4 জন সচিব বসে আছে, শেখ হাসিনার নিয়োজিত। অনেক কিছু আছে, আমার পকেটে যত টাকা আছে সবগুলোতে শেখ মুজিবের ছবি। ফ্যাসিবাদকে আমি লালন করব আর আমি বলবো নতুন বন্দোবস্ত করব,
অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে হবে, এবং একজন গণতন্ত্র প্রিয় মানুষ হিসেবে, বাকস্বাধীনতা প্রিয় মানুষ হিসেবে আমি তাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি শামসুল আলম লিটন। এই প্রশ্নটি আমি নিয়ে যেতে চাই আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে। যেমনটি বলা হচ্ছিল যে ফ্যাসিবাদকে একদিক দিয়ে লালন করা হচ্ছে, আবার আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, সাংঘর্ষিক কিনা? প্রথম কথা, আমি ওনার কিছু বিষয়ে আমি ওনার সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। ওনার নিজের কথার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা কি? উনি বলেছেন যে রাজনৈতিক দল গড়া অনেক সহজ, কিন্তু কথা বলা, কথা বলে তারপরে সেটা কথা রাখতে না পারাটা এটা অনেক কঠিন, এবং এগুলোর ক্ষেত্রে দুঃখ প্রকাশ করতে হবে বা ইত্যাদি ইত্যাদি। আমি একইভাবে উনি আবার পরে সরকারকে বলছেন যে সরকার এসে রাতারাতি সবকিছুর খোলঞ্চে বদলে দেবে, খোলঞ্চে বদলে দিয়ে এক সেট আমলা আগের সরকারের কাছ থেকে পেয়েছে পুরো সেট একেবারে পাল্টে দেবে, বাংলাদেশের মানুষের কাছে যতগুলো মুদ্রা আছে, ছাপানো মুদ্রা, সব মুদ্রা রাতারাতি বদলে দেবে। তারপরে এসে আপনার যদি এটা না করা যায়, সরকার যদি এটা করতে না পারে, তাহলে সরকার ফ্যাসিবাদ লালন করছে। আমি মনে করি যে বিষয়টা এভাবে দেখা সম্ভব না। বিষয়টা এভাবে যদি দেখতে যান, তাহলে আপনার কোনো সরকারই আসলে কারো পক্ষে প্রশাসন পরিচালনা করা সম্ভব না। সরকারের কিছু নিজস্ব সীমাবদ্ধতা অবশ্যই আছে, আর সরকার এখন যে দেশটাকে যে অবস্থায় পেয়েছে, এই অবস্থার সৃষ্টি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতিটাকে ইনহেরিট করেছে। এখন একটা পরিস্থিতি যখন আপনি ইনহেরিট করেন, তখন সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে আপনাকে কিন্তু ধাপে ধাপে কোনো পরিবর্তনগুলো তৈরি করতে হয়। ওভারনাইট আপনি এলেন আর রাতারাতি আপনি সবকিছু বদলে দিলেন, তাহলে কিন্তু আর দেশ পরিচালনা করা সম্ভব না। তো আমি মনে করি না যে সেই দিক থেকে উনি যে অভিযোগটা করেছেন যে ফ্যাসিবাদের লালন করছে বা ফ্যাসিবাদের লালন হচ্ছে, এটা ঠিক না। ফ্যাসিবাদের লালন হচ্ছে না, এটা আমরা একেবারে দৃঢ়ভাবে বলতে পারি। এবং আমরা আরো এটা আপনি নিজেই জানেন বা দেখেছেন আপনারা মিডিয়াতে, আস্তে আস্তে প্রশাসনে, পুলিশে প্রয়োজনীয় পরিবর্তনগুলো কিন্তু আসছে। কিছুদিন আগে প্রশাসনে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ কেউ বাধ্যতামূলক অবসরে গিয়েছেন। পুলিশের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজগুলো কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আপনি চাইলেন আর বলে দিলেন যে এটা এভাবে ছিল, এটা এখন এভাবে হবে না, এটা এখন অন্যভাবে করতে হবে, এগুলো আসলে এভাবে ফাংশন করে না। আমাদের লিটন ভাই, উনি নিজেও একসময় সরকারের কাজ করেছেন, উনি মহামান্য রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তো উনি জানেন যে একটা গভর্নমেন্ট কিভাবে ফাংশন করে। তো আমি মনে করি যে উনি জানেন, কিন্তু উনি হয়তো বা এই মুহূর্তে জেনেও অনেক কিছু মেনে নিতে চাচ্ছেন না। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি সুস্পষ্টভাবে বলছিলেন যে এই পরিস্থিতি আসলে সরকারের তৈরি করা না। আমরাও আপনার সাথে একেবারে একমত, কারণ আমরা জানি ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা বহুমুখী বাহাস কেন দেখছি? সরকারের পক্ষ থেকে বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আবার সরকারেরই কেউ কেউ বলছে মার্চ পর্যন্ত গড়াতে পারে। এই সমন্বয়হীনতা কেন? এটা মোটেও সমন্বয়হীনতা না, এটা আপনার বোঝার ঘাটতি। আপনার সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে, যদি আপনি সংস্কারের একটা নির্দিষ্ট মাত্রা আছে, এই মাত্রা পর্যন্ত যদি আপনি সংস্কার চান, তাহলে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হবে, অথবা আর যদি বেশি করে সংস্কার চান তাহলে সেটা জুনের মধ্যে হবে। তো জুনের মধ্যে তো মার্চই পড়ে, মার্চটা তো জুনের বাইরে চলে যাচ্ছে না। যদি মার্চটা প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া যে ডেডলাইন, সেই ডেডলাইনের বাইরে চলে যেত, তাহলে আপনি বলতে পারতেন যে এটা সমন্বয়হীনতার একটা বিষয়। এখানে সমন্বয়হীনতার কোনো বিষয় নয়। আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে, তারা আশ্বস্ত হলো যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। না, প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেননি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবেন। এটা বিএনপি প্রতিনিধি দলের পক্ষ থেকে কিন্তু সেই বক্তব্যই আমরা পেয়েছি। এরকম বক্তব্য দিয়েছে কিনা আমার জানা নেই। প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এইটা অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা নির্ভর করবে পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর। যেই রাজনৈতিক ঐক্যমত্যের চেষ্টাটা করা হচ্ছে, সেটা যদি করা যায় এবং সেটা যদি বাস্তবায়নযোগ্য হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, না হলে আরো অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা ওনাদেরকে এটা পরিষ্কারভাবে বলেছেন। ওনারা কি বলেছেন সেটাও আমরা দেখেছি, এবং আপনি চাইলে প্রধান উপদেষ্টাকে ওনারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতের যে মিটিংটা হয়েছিল, সেখানে রাজনৈতিক দলের কোন নেতা কি বক্তব্য দিয়েছেন আমরা পুরোটা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন? যেমনটি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন ইস্যুতে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। নির্বাচন নিয়ে তো সুস্পষ্ট নির্দেশনা এখনো দেওয়া হয়নি, উনি পাবেন কিভাবে?
যদি না দেওয়া হয় তাহলে তো পাওয়ার কোনো সুযোগ নেই। আর কিছু কিছু ক্ষেত্রে ওনাদের নিজস্ব পর্যবেক্ষণ থাকতে পারে, ওনারা যেহেতু রাজনীতি করেন ওনাদের নিজস্ব রাজনৈতিক একটা লক্ষ্য আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে বা রাজনৈতিক কার্যক্রম আছে। তো ওনাদের যদি মনে হতে পারে অনেক কিছু যে ওনাদের কাছে হয়তো পরিষ্কার না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে তো সরকারের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং নিয়মিত বৈঠক হচ্ছে। যদি কোনো বিষয়ে বিভ্রান্তি থাকে বা ধূম্রজাল কেউ মনে করেন তাহলে তো আলোচনার মাধ্যমে উনি জেনে নিতে পারেন যে আসলে সরকার কোন পরিকল্পনার মধ্যে দিয়ে এগুচ্ছে। এবং এই আলোচনাগুলো কিন্তু অব্যাহত আছে, এমন না যে এই আলোচনাগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, কোনো সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এখন আর কোনো যোগাযোগ নাই, বিষয়টা ওইরকম না। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, ফর্মালি যোগাযোগ হচ্ছে, ইনফর্মালি যোগাযোগ হচ্ছে। কারো মনে যদি যে কোনো বিষয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় থাকে সেই বিষয় নিয়েও আলোচনার সুযোগ নিয়মিত আছে। এগুলো কিছু কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মানিত যারা আছেন ওনারা ওনাদের পর্যবেক্ষণ দিচ্ছেন বা ওনারা অনেক সময় রাজনীতির জন্য ওনাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য অনেক কথা বলেন, কিন্তু আমরা দেখেছি যে ওনারা যখন সরকার প্রধানের সাথে রাজনৈতিক দলগুলো যখন আসেন বা আলোচনা করেন ওনারা কিন্তু প্রত্যেকবারই ওনাদের সমর্থনের কথা ব্যক্ত করেছেন এবং প্রধান উপদেষ্টা যে টাইম লাইনটা ওনাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমাগুলোর কথা ওনাদেরকে বলেছেন, ওনারা কেউ কিন্তু এগুলো নিয়ে আপত্তি করেননি। সম্প্রতি সেনা প্রধান আগামী ডিসেম্বরের নির্বাচনের প্রত্যাশা জানিয়ে বলেছেন আমরা একটা ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি। সরকার সেনা প্রধানের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন ওনার নিজস্ব ক্যাপাসিটিতে। উনি বক্তব্য রেখেছেন রিটায়ার্ড আর্মি অফিসারদের উদ্দেশ্যে, রিটায়ার্ড ওনার টার্গেট অডিয়েন্স ছিল তারা, উনি তাদেরকে বলতে চাইছেন। আর উনি যে কথাটা বলেছেন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন, এটা তো সবারই চাওয়া, এটাতে আলাদাভাবে আসলে এটা দেখারও কিছু নাই বা এটা নিয়ে দ্বিমত করারও কোনো সুযোগ নেই। আমরা তো সবাই চাচ্ছি যে একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে সেনা প্রধান, এই সতর্ক বার্তা রাজনৈতিক দলগুলো কতটা আমলে নিচ্ছে? না, আমলে নানাবার তো কিছু নাই, কারণ এই সরকার বা এই যে একটা বিরাট পরিবর্তন, শেখ হাসিনা পালিয়ে গেল, এখানে তো সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা যদি সেদিন না দাঁড়াতো তাহলে তো আরো অনেক রক্তপাত হতো। হ্যাঁ, শেষ পর্যন্ত সেনাবাহিনীর পাশে এসে দাঁড়ালো। এখন বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কথা যদি বলেন, সরকার যত দীর্ঘসূত্রতা করবে নির্বাচন নিয়ে ততই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হবে। এবং সেটা তো গত 27 তারিখ আমি যখন গেলাম, একটা প্লেনারি সেশনের মতো প্রধান উপদেষ্টা আর 6 সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিল, যেটা জাতীয় ঐক্যমতের কমিশন বলা হচ্ছে। আলোচনাটা শুরু হয়েছে, কিন্তু পরবর্তী আলোচনা হবে প্রত্যেকটা কমিশনের। সেখানে কিছু কিছু রাজনৈতিক দল দেখলাম তারা তাদের নিজস্ব যে রাজনীতি, তাদের যে ইডিওলজি রাজনীতি, তাদের যে কর্মসূচি, সেটা প্রধান উপদেষ্টার ঘাড়ে চাপাইতে চায় যে আমাদের এই দাবি আপনারা এগুলো করেন, যার যার মতো করে বলতেছে। এটা তো সঠিক না। এবং সেগুলো তো আপনার ভাই মাঠে যান, ময়দানে যান, নির্বাচন হবে, সেখানে জনগণ যদি আপনার কর্মসূচি সাপোর্ট করে, এই সরকারের উপর কেন এগুলো চাপাচ্ছেন? এটা একটা। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে তো সব বিষয়ে আলোচনা করার দরকার নাই। এই যে উনি যেমন বললেন, ওনার সাথে আমি একমত, আপনি প্রশাসনিক সংস্কারটা করেন যত দ্রুত গতিতে, খুব, তারপরে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটা করেন, নির্বাচন কমিশনের সংস্কার করেন, বিচার বিভাগ মাননীয় প্রধান বিচারপতি আপনিও আপনার সংস্কার নিয়ে নেমে যান মাঠে। কিছু কিছু শুরু করেছেন, এগুলোর জন্য আলোচনার দরকারটা কি? কিন্তু আপনি 6টা করেছেন, আরো 4টা বাকি আছে। এখন 10টা কমিশনের সাথে কখন বসাবেন? 27টা দল অলরেডি আমরা আছি আলোচনার মধ্যে, এর সাথে আরো যুক্ত হবে 5-7টা 10টা, একটা হজবরল হয়ে যাবে। আমি আলোচনা কোনো ফলপ্রসূ হবে আমি মনে করছি না। এই বাস্তবতায় ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা কতটুকু দেখেন? আমি সেই আলোচনা করতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিরতির সময় হয়েছে, আমি বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। জনাব সুব্রত চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন সংস্কার ইস্যুতে আলোচনা এক প্রকার জগা খিচুড়ি পর্যায়ে চলে গেছে। এই বাস্তবতায় ডিসেম্বরের নির্বাচনের সম্ভাবনা কত? না, সংস্কারের কিছু কিছু বিষয় তো অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, সবাই তো আমরা মেনে নিচ্ছি, ওগুলো করে ফেলেন। মূল সমস্যা হয়ে যাবে সংবিধান সংস্কার নিয়ে। হ্যাঁ, যেটা এই সরকারের আমরা মনে করি এটা এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা আগামী সংসদ যারা নির্বাচিত হবেন তাদের উপর ছেড়ে দেন, আপনার প্রস্তাবনাগুলো দেন। আর এই যে 72 সংবিধান ফেলে দেব, মুক্তিযুদ্ধ বড় না, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান,
হ্যাঁ, কোনটা হাইলাইটেড হবে এইসব কথা বলা শুরু করে দিয়েছে। আমার মনে হয় এগুলো থেমে যাবে। যারা এই নতুন রাজনৈতিক দল করছেন না, তাদের মুখে তো এসব আওয়াজ বেশি ছিল, আস্তে আস্তে এগুলো একটা জায়গায় এসে থেমে যাবে। তখন সকলে মিলে আমরা নির্বাচনের দিকে যেতে হবে। সরকার আরেকটা ভুল করছে, মাঝখানে এখানে স্থানীয় সরকারের নির্বাচনের একটা ইস্যু আমাদের হাতে তুলে দিয়েছে, এবং এই ব্যাপারে দেখছেন কয়েকটি রাজনৈতিক দল এত উৎসাহী, এবং সঙ্গে ছাত্রদেরকেও তারা পাচ্ছে আর কি। এটার কোনো প্রয়োজন ছিল না। আপনি এই ধরনের সরকার উত্থাপন করেছে, হ্যাঁ, এই ইস্যুটি কি আসলে সরকার উত্থাপন হ্যাঁ, করেছে? সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন কমিশন যে বানিয়েছে, স্থানীয় সরকার ওনারা তো বলেছে, ওনারা তো আরো এক ধাপে গিয়ে বলছে যে ইলেকশনের দরকার নাই, চেয়ারম্যানের ইলেকশনের দরকার নাই, ইত্যাদি ইত্যাদি। কাউন্সিলের নির্বাচন হবে, তারাই ভোট দিয়ে চেয়ারম্যান ইত্যাদি নিয়োগ দেবে। তো একটা হজবরল অবস্থা। কতগুলো বিষয় আছে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এগুলো নিয়ে ঐক্যমত হবে না। এটা আপনি আগামী দিনে যারা রাজনৈতিক সরকার গঠন করবে তাদের উপর ছেড়ে দেন। তারপরে আপনি সংবিধান, আমি যেটা দেখেছি, আপনি টোটাল ইয়েটা প্রস্তাবনাটা করে চেঞ্জ করে দিচ্ছেন। নাগরিকত্ব নিয়ে আপনি অনেক কিছুতে হাত দিয়ে দিচ্ছেন। এগুলো একটা, আমার মনে হয় আমাদের মধ্যে আরো বিপদটা আরো বেড়ে যাবে সংবিধানের বিষয়ে। আবার কেউ কেউ আছে এটাকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে। তা আমরা কি এখন এগুলোর মধ্যেই থাকবো? এই বিতর্ক, আপনি আইন শৃঙ্খলার দিকে নজর দেন, বাজার ব্যবস্থাতে নজর দেন, ওইদিকে নজর কম হচ্ছে। এখন আমাদের মধ্যে ঝগড়া লাগাইয়া দিয়ে তো কোনো লাভ হবে না। এবং আমাদের কিছু উপদেষ্টারাও দেখি এইসব বিষয়ে কথাবার্তা বলা শুরু করে। যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে সরকারের পক্ষে কতটুকু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে? সুব্রত চৌধুরী বলছিল যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, সেই সংস্কারগুলো কেন করা হচ্ছে না? ঐক্যমত্যে পৌঁছেছে সেটা তো রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে তারা ঐক্যমত্যে পৌঁছেছে। এটা সরকারের পক্ষ থেকে তো সরকারকে জানাতে হবে যে এটা তাদের ঐক্যমতে আছে। ঐক্যমতে তারা এই এই জায়গাগুলোতে তারা একমত, এবং এখন সরকারকে তারা রাজনীতি পরবর্তী ধাপে যাওয়ার জন্য তারা জানাবেন। এবং ওই ঐক্যমতে পৌঁছানোর পরে ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে, যতটুকু ঐক্যমতে পৌঁছানো যায় সেটা নিয়ে একটা জুলাই চার্টার হবে। সেই চার্টারে সবাই সই করার পরে তারপরে সরকার পরবর্তী নির্বাচন বা অন্য পরবর্তী যে পদক্ষেপ রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী সেই পদক্ষেপটা গ্রহণ করবে। এখন রাজনৈতিক দলগুলো সবাই এসে যদি বলে যে হ্যাঁ আমরা এখন এই জায়গাতে এসেছি, আমরা ঐক্যমতে পৌঁছেছি, আমাদেরকে এখন নির্বাচনের দিকে নিয়ে যান, তাহলে নির্বাচনের দিকে নিয়ে যাবে। সরকারের তো নিজস্ব কোনো এখানে ইস্যু নেই, বা সরকার কারো কাছে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে ঐক্যমত্য সৃষ্টি করার দায়িত্বটা কেন সরকারের উপর একাই রাজনৈতিক দলগুলো চাপিয়ে দেবে? এটা তো রাজনৈতিক দলগুলো নিজেরাও নিজেদের মধ্যে আলোচনা করতে পারে। কারণ এই রাজনৈতিক দলগুলো তো একসময়, অধিকাংশ রাজনৈতিক দল তো নিজেরাই জোট হয়ে একসময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। কেন তারা নিজেরা আবার জোট হয়ে নিজেদের প্রস্তাবনাগুলো এককভাবে এসে সরকারের ঐক্যমত্য যে কমিশন গঠন করেছে তাদের কাছে উপস্থাপন করতে পারবেন না? তো সব দায় সরকারের উপর চাপিয়ে দিয়ে আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোনো দায়িত্ব নেবে না, এইটাও আসলে আমার মনে হয় যে একটু ভেবে দেখার সুযোগ এখনো আছে। তো আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো যখনই অনবোর্ডে থাকবেন এবং একটা মৌলিক কিছু বিষয়ে একমত হবেন এবং ওনারা জুলাই চার্টারে সই করার কথা বলবেন, তারপর থেকেই কিন্তু সরকার আসলে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু করবেন ওই চার্টার অনুযায়ী। ওই চার্টারে যে প্রস্তাবনাগুলো থাকবে কবে নাগাদ জুলাই চার্টার তৈরি হতে পারে বলে মনে করেন? সেটা নির্ভর করবে পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর, ওনারা কবে নাগাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে যতটুকু জানি মেয়াদ 6 মাস নির্ধারণ করা হয়েছে। 6 মাস শেষ হয়ে যদি জুলাই চার্টার নির্ধারিত হয়, তাহলে সংস্কারের সময় কতটুকু পাবে আমি সরকার? যদি কিন্তু নিয়ে কোনো মন্তব্য করব না, আমি ওই 6 মাসের মধ্যেই থাকবো। যে সেখানে আমার প্রশ্ন, আমি যদি 6 মাস আপনার কথাই যদি ধরে নিই, যদি দিয়ে আমি যদি নিয়ে কোনো 6 মাস পরে যদি জুলাই চার্টার, আবারও আপনি যদি বলেছেন আমি যদি নিয়ে কোনো কমেন্টস করব না। আপনি তো সুস্পষ্টভাবে বলছেন না জুলাই চার্টার কবে নির্ধারিত হবে। আমি আবারও আমি আপনাকে কিভাবে বলবো কবে নির্ধারিত হবে? তাহলে নিশ্চয়ই আমাদের ওই টাইম ফ্রেমের মধ্যেই থাকতে হবে। আমি কোনো ধরনের হাইপোথিসিস এবং স্পেকুলেশনের মধ্যে যাব না, এবং কোনো যদি ইফস বাট এগুলো নিয়ে আমি কোনো জবাব দেবো না আপনাকে, কারণ এই জবাবটা আমার কাছে নাই। যেটা নাই আমি সেটা আপনাকে তো দিতে পারবো না। আমি শুধু জানি যে ঐক্যমত্য একটা কমিশন হয়েছে, এই কমিশন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে। কমিশনকে 6 মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা চেষ্টা করবেন রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে মৌলিক কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শামসুল আলম লিটন। আপনি যেহেতু একজন রাজনীতি বিশ্লেষক, আপনার সেই জায়গা থেকে জানতে চাই, যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 6 মাসের মধ্যে জুলাই চার্টার তৈরি হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচন হলে সরকার আসলে সংস্কার বাস্তবায়নের সময় কতটুকু পাবে? ধন্যবাদ। আমি আপনার এই টাইম লাইনের প্রসঙ্গে একটা জিনিস কি, মানে
আমাদের একটা জিনিস বোঝা দরকার, আমি আরজ ভাইয়ের সঙ্গে একটা ব্যাপারে একমত, সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে টাইট ফিট টাইমলাইন ধরে কথা বলা তো মুশকিল, এটা হচ্ছে একটা পজিটিভ রিমার্ক। কিন্তু আমরা মনে হয় ভুলে যাচ্ছি যে এই সরকার কিন্তু কোনো দলের সরকার না, এই সরকার বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার। এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? সেই সরকার তো কোনো, আমরা সংবিধান অনুসারে চলছি, সংবিধানের ভেতরে তো এরকম কিছু নাই। সুতরাং ইনি কতদিনে কি করবেন সেটা কিন্তু পাবলিক উইলের উপর ডিপেন্ড করছে। কারণ পাবলিক উইল তো আমরা প্রতিদিন গণভোট দিয়ে নেওয়া সম্ভব না। এই সরকার জনতার সরকার, আমি বলি জনতার সরকার যদি হয় তাহলে তারকে আন্ডারস্ট্যান্ডিং এবং তাদেরও জনগণকে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আরো মসৃণ হওয়া দরকার, যেখানে ইফ এন্ড বাট জাতীয় প্রশ্ন যাতে না আসে। হ্যাঁ, তিনি রাইট বলেছেন, আমি হয়তো এরকম প্রশ্নের ব্যাপারে মনে করি স্পেকুলেটিভ উত্তর হয়ে যেতে পারে এবং এথিক্যালি এটা রাইট না, কিন্তু রোডম্যাপ না থাকাটা বিপজ্জনক, খুবই বিপজ্জনক। আমরা ভুলে যাই আমরা আমাদের এই সরকার জনতার সরকারকে নেতৃত্ব দিচ্ছেন এ নোবেল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এ নোবেল ম্যান। তিনি তার নিজস্ব ক্ষমতা বলে আমাদেরকে আগলে রেখেছেন। আজকে এই ফ্যাসিবাদের পতনের পর, ফ্যাসিবাদের পতন নিয়ে আপনার রিমার্ককে আজাদ ভাই আমার উপর চাপিয়ে দিয়েছেন। উনি আসলে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব হিসেবে খুব সুন্দরভাবে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। কিন্তু ফ্যাসিবাদকে রক্ষার অভিযোগ কিন্তু আমি করি নাই, কারণ এই জনতার সরকার কেন ফ্যাসিবাদকে রক্ষা করবে? এই সরকারের প্রতিটা মানুষ যারা আছে সরকারে, তারা প্রত্যেকে ফ্যাসিবাদের প্রথম কাতারের কিন্তু তারা কিন্তু টার্গেট। সুতরাং এরকম অভিযোগ আমার এবং আমার বন্ধুদের কারোরই চিন্তাও করা উচিত না। কিন্তু আমি যেটা মনে করি ফ্যাসিবাদ লালন কিভাবে, ফ্যাসিবাদের কাল্ট হচ্ছে কতগুলো প্রতীক, বিশাল বিশাল সেই ইয়ে থাকবে, মূর্তি থাকবে, টাকার মধ্যে থাকবে। টাকা এখানে না, ৭২ সালে যে টাকাগুলো ছিল সেখানে মুজিবের ছবি মারিয়ে দেওয়া হতো। এটা কাল্ট আজকে থেকে না, সে ৫২ বছর আগে থেকে। তারপর ধরুন এই আপনার এই যে সচিবরা, প্রশাসনরা, আমি কিন্তু এই কথাটা বলেছি এই কারণে, ব্ল্যাঙ্কেট অর্ডার বলে একটা জিনিস আছে। সরকার এমন একটা জিনিস যে ব্ল্যাঙ্কেট অর্ডার দেয়, একটা অর্ডার দিবে গ্রাম পর্যায় পর্যন্ত, সব গ্রামে পাবে, একটা অর্ডার দিবে সচিবালয়ের সচিবদের পর্যায়ে। এই সরকার কিন্তু ফ্যাসিবাদকে তাড়িয়েছে। এখন ফ্যাসিবাদের যদি ২৭ জন সচিব একই জায়গায় থেকে যায় এবং তারা ওদের কাজই তো করবে, তাদেরকে কেন নিয়ে আসা হয়েছে? মানুষকে অত্যাচার করার জন্য, জুলুম করার জন্য, বিদেশের টাকা পাচারে সহযোগিতা করার জন্য। এই লোকগুলো সবাই খারাপ আমি বলবো না, সবাই খারাপ বলবো না, কিন্তু মানে ব্ল্যাঙ্কেট অর্ডারে প্রথমে তাদেরকে রিমুভ করতে হবে, দেন আপনি বেছে বেছে তাদের মধ্যে যদি সৎ, দেশপ্রেমিক এবং এর সহযোগী হতে বাধ্য হয়েছে, হ্যাঁ, যেটা নুরেমবার্গ প্রিন্সিপাল আছে, কেউ যদি বাধ্য হয় এবং তার কোনো অপশন না থাকে তখন কিন্তু সেটা অপরাধ নয়। বেছে বেছে ৫ জন যদি দেশপ্রেমিক পান নিয়ে আসবেন, অসুবিধা কি? কিন্তু ব্ল্যাঙ্কেট অর্ডার করতে হবে। এইটা জনতার সরকারের কাছে মানুষের আশা। মানুষ একটা রাজনৈতিক সরকারের কাছে মানুষ যা চায়, জনতার সরকারের কাছে আকাশ পরিমাণ চায়। কিন্তু সেখানে আমি যদি বলি অনেক সময় আমার লাগবে, তাহলে কিন্তু বিশৃঙ্খলা, বিনিয়োগের সমস্যা, অর্থনীতির সমস্যা, ১৮ লক্ষ কোটি টাকা আমাদের উন্নয়নের নামে জাস্ট পাচার করে দেওয়া হয়েছে 60, 70, 80%। আগামী ৫-৭টি বাজেট কিভাবে চলবে যারা বোঝে, তারা গুনছে। আমাদের ক্রেডিট রেটিং পড়ে গেছে, আরো পড়ছে। আমাদের খাদ্যদ্রব্যের মূল্য কমছে না। আমাদের কিন্তু ব্যাংকিং অবস্থা খুবই খারাপ, গভর্নর আজকেও বলেছেন। আর এই মুদ্রা বদলের ব্যাপারে আমার একটা কারেন্সি টেকনোলজি ইনস্টিটিউট আছে, আমি এটার পার্টনার, এবং আমরা কিন্তু সে আগস্ট মাসেই বলেছিলাম মাত্র ৩ মাসের মধ্যে মুদ্রা বদল করা সম্ভব, ৩ মাসের মধ্যে। কিন্তু ওই যে টাকসার গভর্নররা সব রয়ে গেছে, ডেপুটি গভর্নর সাহেব অত্যন্ত ভালো মানুষ, চমৎকার মানুষ, দেশপ্রেমিক, কিন্তু উনি ওনার অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করবেন না। অর্থ উপদেষ্টা অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি তার ৪ জন সচিবকে চেঞ্জ করবেন না। এইভাবে হয় না। এটা ডক্টর ইউনূসের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার সঙ্গে সাংঘর্ষিক। আমি মনে করি এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার বুঝতে হবে। তবে ফ্যাসিবাদ বাংলাদেশে আজ যাতে না আসে, এটা প্রতিজ্ঞা, এটা কিন্তু এই প্রতিজ্ঞাকে দৃঢ়বৃত্তির উপর নিতে গেলে রাজনৈতিক দলের মধ্যে বিভেদ করা যাবে না, এমন কিছু বোঝানো যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে বিভাজন দেখছি, আমরা যে অনৈক্য দেখছি, এর দায় আসলে কার? গণপ্রথানের শক্তিগুলোর মাঝে ৬ মাসের ব্যবধানে এরকম মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে তারা। সরকার তো তার জায়গা থেকে আমরা দেখেছি দায়িত্ব নিয়েছে, প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলো তাৎক্ষণিক সাড়াও দিয়েছে, কিন্তু বাস্তবতা আমরা কেন ভিন্ন পরিস্থিতি দেখি? আমি সে আলোচনায় ফিরতে চাই। শামসুল আলম লিটন, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। শামসুল আলম লিটন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা দেখেছি যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছে এবং রাজনৈতিক দলগুলো আমরা দেখছি তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন কেন? আমার মনে হয় যে ঐক্য অনৈক্য এই প্রশ্নগুলো খুবই আপেক্ষিক। আমি দেখেছি ৩টি বিষয়ে কোনো অনৈক্য নেই,
অনৈক্য না থাকা মানে হচ্ছে ঐক্যমত। ঐক্যের শব্দটা কিন্তু সবাই মিলে বসে একসঙ্গে একই ভাষায় কথা বলা, গল্প করা, চানাচুর খাওয়া, এটা কিন্তু ঐক্য না। অনৈক্য না থাকাটাও এক ধরনের ঐক্য। কোন তিনটা বিষয়ে ঐক্য নাই? এক হচ্ছে গণহত্যার বিচার, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে, প্রতিটি আহতের ঘটনার বিচার করতে হবে, এটা হচ্ছে অনৈক্য নেই, অর্থাৎ ঐক্য আছে। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার করতে হবে। কোনো একটি পার্টি, কোনো একটি মহল, কেউ যে সংস্কার করতে হবে না এমন কথা কিন্তু আমি পাইনি। হ্যাঁ, মাত্রাগত ব্যাপার আছে, যেমন ওনারা যে রাজনৈতিক দল করেছেন, জোট করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেখানেও তারা কিন্তু দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, 2 টার্মে বেশি কেউ থাকতে পারবে না, 2টা কক্ষ থাকবে, এটা কিন্তু ওনারা কিন্তু তাদের যে দফা দিয়েছিলেন 31 দফা, সেখানে তারা বলেছিলেন। এখন কিন্তু অন্য সব দল যারা জোটের মধ্যে ছিলেন তারাও এসে মোটামুটি এটার কাছাকাছি কথা বলছেন। ফেডারেল নিয়ে একটু ডিবেট আছে, হতেই পারে। দেখেন, ডেমোক্রেসি হচ্ছে, এটা হচ্ছে নয়েজের জায়গা, বাট নয়েজ যখন বেশি হয়ে যায়, বেশি কনফ্লিক্টিং হয়ে যায়, সেটা একটু ক্যাওসের মতো মনে হয়। আমরা কেউ ক্যাওস চাই না, এবং আমরা আমাদের বটম লাইন 3 নম্বর যে অনেকের ব্যাপার নাই, সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে সফল করা। আমি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই ডিবেট করুক, তারা কিন্তু একটা জায়গায় বলছে, ডক্টর ইউনূস সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই কথাটা কি? এই কথাটা অনৈক্য না থাকা। আমরা যদি বুঝতে ভুল করি, দেয়ালের কথা যদি বুঝতে ভুল করি, সবাইকে একদল করে বাকশাল, নো, এটা ডেমোক্রেসি না। শেখ চেতনার কথা বলে সবাইকে এক কথা বলতে বাধ্য করা, নো। এখানে 100 জন 100 ভাষায় কথা বলবে, বাট জাতীয় স্বার্থ এবং জনগণের এম্পাওয়ারমেন্ট, জনগণের জানমালের নিরাপত্তা, অর্থনীতি, এবং কোনোভাবে যাতে কোনো ধরনের দুর্ভিক্ষ, কোনো ধরনের কোনো আপদ বিপদ, আধিপত্যবাদী কোনো কেউ থাবা না দেয়, সেই ব্যাপারে সবাই একমত। ধন্যবাদ জানাচ্ছি শামসুল আলম লিটন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বর্তমান সময়ে আমরা দেখলাম যে ঐক্যের কথা বলা হচ্ছে, কিন্তু ঐক্য প্রতিষ্ঠার দায় কি আসলে শুধুমাত্র সরকারের? রাজনৈতিক দলগুলো আসলে কতটা দায়িত্বশীল আছে? আমরা তো ঐক্য 31 দফার মধ্যেই তো আমরা একটা বিরাট ঐক্য দেখিয়ে দিয়েছি। তো এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে তো সবটাই তো এটার মধ্যেই আছে, আরো এটাতে ইনক্লুড করা যাবে, অসুবিধা নাই। তো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এটা দ্বিমত করে 31 দফার বিষয়ে আমার তো মনে হয় না যে কোনো দ্বিমতের অবকাশ আছে। সুতরাং আমি বলছি যে একসাথে টেবিলে বসে আলোচনা করতে গেলেই মনে হয় যে আমাদের মতভিন্নতা আছে, কিন্তু আপনি যখন আলাদা আলাদা করে আলাপ করবেন, তখন দেখবেন যে, যেমন প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা আপনাদের কাছে এই প্রস্তাবনাগুলো আমরা দিয়ে দেব, আপনারা কোনটার সাথে, এই প্রস্তাবনার সাথে একমত হবেন সেটাও বলবেন, যদি কোনোটার ব্যাপারে ভিন্ন মত থাকে, কেন ভিন্ন মত আছেন সেটাও দেখবেন, আমরা জনগণের সামনে সেটা দিই। ফাইন, আমরা তো এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাই। কোন রাজনৈতিক দল কি চিন্তা করছে বাংলাদেশকে নিয়ে, এবং সংস্কার প্রশ্নে কতটুকু আমরা যাব এই মুহূর্তে, সেটা নিয়ে হয়তো সেখানে থাকবে। তা আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই। আমার কথাতে সময়টা আপনি আর লিঙ্গারিং করার কোনো দরকার নাই, আপনি খুব দ্রুত গতিতে এগুলো করতে থাকেন। আর বিভিন্ন উপদেষ্টাদের কাছে মনে হয়েছে, অনেক উপদেষ্টা তারা কি আছে কর্মক্ষম, এটা আমরা বুঝতে পারছি না। আপনি এখানে সংখ্যা বাড়ান, যা আরো বলিষ্ঠ লোকজন এখানে নিয়ে আসেন, বা যাদের অনেক অভিজ্ঞতা আছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে কেমন যেন উপদেষ্টা নিয়োগে সরকারের মধ্যে ভিন্নতা আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে ধরেন হাসান আরিফ সাহেব মারা গেছেন, নাহিদ সাহেব চলে গেল, প্রধান উপদেষ্টার হাতে অনেকগুলো মন্ত্রণালয় চলে আসলো। এইভাবে তো সম্ভব হবে না, এগুলো আরো ভাগ করে দেন, এবং সেখানে তাদের কর্মচাঞ্চল্য আমরা দেখতে চাই, শুধু কথাই না, কাজের মধ্যেও আমরা দেখতে চাই তারা জনবান্ধব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জনগণের যে কয় মাসেই তারা থাকুক, এই সময়টাই যেন তারা জনবান্ধব সরকার হিসাবে আবির্ভূত হয়, সেটা আমরা তো আশা করতে পারি। বিশেষ করে প্রফেসর ইউনূস একজন বিশ্বনন্দিত ব্যক্তি, খ্যাতিমান ব্যক্তি, এবং তার হাত দিয়ে যদি বাংলাদেশ কিছু সময়ের জন্য এগিয়ে যায়, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো আরো সামনে এগোবে, সেই প্রেরণাটা উনি যেন আমাদের জন্য রেখে দিয়ে যায়, এটা তো আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুব্রত চৌধুরী, আবুল কালাম আজাদ মজুমদার, যেমনটি আসলে সুব্রত চৌধুরী বলছিল যে উপদেষ্টা পরিষদের সক্ষমতা বাড়ানোর বিষয়ে এমন কোন পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? সেটা তো পুরোপুরি মাননীয় প্রধান উপদেষ্টার এখতিয়ারভুক্ত, উনি নিজে ভেবে দেখবেন, এবং যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনার ডিও কোর্সে জানতে পারবেন যে উনি উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ করবেন কি করবেন না। আমার পজিশন থেকে এই মুহূর্তে আসলে এটা নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই। তবে আমি যেটুকু জানি, উনি একটা কথা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনেকগুলো দপ্তর বা মন্ত্রণালয় আছে, বিষয়টা ওইরকম না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে 6টা মন্ত্রণালয় এবং দপ্তর এই মুহূর্তে আছে, এর মধ্যে কয়েকটা তো ট্রেডিশনালি সরকার প্রধানের কাছে থাকে, মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এগুলো। এর বাইরে ওনার কাছে যেগুলো ছিল
নতুন করে ডাক ও টেলিযোগাযোগটা যুক্ত হয়েছে। এই ডাক ও টেলিযোগাযোগ উনি কিভাবে উনি পরিচালনা করবেন, নিশ্চয়ই ওনার কোনো পরিকল্পনা আছে। এক্ষেত্রে উনি হয়তো বা কোনো বিশেষ এনবয় নিয়োগ করতে পারেন অথবা কোনো উপদেষ্টাও নিয়োগ করতে পারেন। পুরো বিষয়টাই আসলে একান্তই ওনার নিজস্ব সিদ্ধান্ত। এখানে আমার পজিশন থেকে আমি আপনাকে এই বিষয়ে এখন কোনোভাবেই কোনো কিছু ক্লারিফাই করতে পারবো না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের বড় পুঁজি। নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনের সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? খুব চমৎকার একটি প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন। উনি বলেছেন জনমনে সংশয় সৃষ্টি হয়েছে, কিন্তু ওনার মনে সংশয় সৃষ্টি হয়েছেন কিনা উনি কিন্তু এটা বলেননি। যখন ওনার মনে সংশয় সৃষ্টি হবেন তখন নিশ্চয়ই আলোচনা করে ওনার সংশয়টা দূর করা বিএনপি যাবে। মহাসচিব কিন্তু এর আগে এই অভিযোগ করেছেন। বিএনপি মহাসচিব ওই একই কথাই বলেছেন, জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। ওনার মনে সংশয় সৃষ্টি হয়েছেন কিনা এটা বলেন। তিনি আরো বলেছেন যে সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। সেটা ওনার নিজস্ব পর্যবেক্ষণ। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলো তার পর্যবেক্ষণ তো থাকবেই। তাদের পর্যবেক্ষণ যদি থাকে তাহলে এটা ভালো। সরকারকে যদি ওনারা এই ধরনের কথা বলেন তাহলে সরকার সতর্ক হবে। যদি কোনো ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সরকার আরো সজাগ থাকবে যাতে কোনোভাবেই এটা আসলে বিঘ্নিত না হয়। এই ধরনের সমালোচনা বরঞ্চ ওয়েলকাম। ওনারা যদি এটা করেন এটা সরকারকে আরো ভালোভাবে ফাংশনিং করতে সাহায্য করবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পুনর্বাসনের ফাঁদে পা দেবে না বিএনপি। এর আগে আমরা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মুখেও শুনেছিলাম যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন থেকে এমন সুপারিশ করা হয়েছে। সরকার আমি একটু কারেকশন দেই। আপনি যখন আসিফ মাহমুদের প্রসঙ্গে স্থানীয় সরকার বলেছেন, ওনার পরিচয়টা আপনার দেওয়া উচিত ছিল স্থানীয় সরকার উপদেষ্টা, কিন্তু সেটা না বলে আপনি বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা, মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন। যেহেতু উনি স্থানীয় সরকার উপদেষ্টা, উনি হয়তো স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালনা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে উনি সমস্যা বোধ করছেন বা কোনো কিছু কিছু ক্ষেত্রে ওনার নিজস্ব কিছু উপলব্ধি থাকতে পারে। সেই উপলব্ধি থেকে উনি ওনার বক্তব্য দিয়েছেন, এবং বিএনপি চেয়ারপারসন উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাও ওনার দলের বক্তব্য দিয়েছেন। ওনার দল যদি এটাকে মনে করে যে ওনার দল এটা হয়তোবা এটা ঠিক হবে না, তাহলে ফাইন, ওনারা তো ওনাদের নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারেন। এবং সরকার তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি বা সিদ্ধান্ত কারোর উপর চাপিয়েও দেয় না। এটা সিংহভাগ রাজনৈতিক দল যখনই এই বিষয়ে একমত হবে, যদি একমত না হয়, যতক্ষণ পর্যন্ত একমত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে সরকার অবশ্যই যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে হবে। যদিও আমি মনে করি বা সরকার মনে করে যে স্থানীয় সরকার বিষয়টা এই মুহূর্তে আর রাজনৈতিক নেই, কারণ স্থানীয় সরকারটা একান্তই একটা স্থানীয় ইস্যু, এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একটা বিষয়ে একমত হয়েছে যে এইটা আর রাজনৈতিক দলের প্রতীকে এই নির্বাচনটা আর রাখা উচিত নয়। এটা সরকার কিভাবে প্রশাসন পরিচালনা করবে, এটা প্রশাসনিক একটা বিষয়, এবং সরকার প্রশাসনিক ভাবে হয়তো এটা নিয়ে কাজ করতে চাইবে। তবে রাজনৈতিক দলগুলোর মতামত অবশ্যই এই বিষয়ে গ্রহণ করা হবে। সুব্রত চৌধুরী এই বিষয়ে দু এক লাইন যুক্ত করবেন কিনা? না, স্থানীয় সরকার নির্বাচন তো জাতীয় সংসদের আগে হবার তো কোনো অর্থহীন। এটা তো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি। এখন দেখেন জামাত ইসলামী ওনারা কিন্তু বলা শুরু করেছে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অর্থাৎ অধিকাংশ রাজনৈতিক দল এক ভাষায় কথা বলছে, জামাতে ইসলামী আরেক ভাষায় কথা বলছে। তো এখানে তো একটা দ্বন্দ্ব দেখাই যাচ্ছে। তাহলে কি জামাতে ইসলামী যেটা বলছে ওটা আপার হ্যান্ড পাবে, না অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা সংখ্যাগরিষ্ঠ তাদের বক্তব্যটা সরকার কার্যকরী করবে? তো সরকারের তো একটা নড়বড়ে অবস্থা, কোন দিকে যাবে, একবার এদিকে দুলে একবার ওদিকে দুলে। আমরা সেটা চাই না। একটা শক্ত অবস্থানে নেন এবং এগুলোর বিষয়ে খুব দ্রুত একটা সিদ্ধান্ত আমাদেরকে জানান। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।